আজকে আমরা আলোচনা করব বাংলা প্রবন্ধ নিয়ে। বাংলা গদ্যের যে জন্মলগ্ন এবং প্রবন্ধের বিকাশ সে সম্পর্কে কথাবার্তা খুব কম হয় এবং সেই বিষয়ে কথা বলা দরকার। বাংলা প্রবন্ধ সাহিত্য একটি সমৃদ্ধ মননশীল গদ্যধারা, যা 19 শতকের নবজাগরণ থেকে বর্তমান সময় পর্যন্ত বাঙালি বুদ্ধিভিত্তিক চর্চার প্রধান বাহন হিসেবে কাজ করেছে। প্রবন্ধ হলো এক ধরনের বিস্তৃত ও পরিমিত আলোচনা, যেখানে কোনো প্রতিপাদ্য বিষয়কে প্রতিষ্ঠা করার জন্য যথার্থ তথ্য, প্রমাণ, যুক্তি, নিরাবেগ ভাষা এবং সংযত চিন্তার প্রয়োগ অপরিহার্য হয়ে ওঠে। ভাষার ব্যবহার, যুক্তি ও শৈলীগত নৈপুণ্যের ভিত্তিতে প্রবন্ধ সাহিত্যকে ঐতিহাসিকভাবে প্রধানত দুইটি শ্রেণীতে বিভক্ত করা হয়। একটি হচ্ছে তন্ময় বা বস্তুনিষ্ঠ প্রবন্ধ। এই ধারার প্রবন্ধগুলিতে তথ্য, যুক্তি এবং ঐতিহাসিক বা বৈজ্ঞানিক বিশ্লেষণ প্রাধান্য পায়। এর লক্ষ্য থাকে নিরাবেগভাবে কোনো একটি বিষয় বা তত্ত্বের সত্যতা প্রতিষ্ঠা করা। উদাহরণস্বরূপ বলা যায় ভাষাতত্ত্ব, ইতিহাস এবং বিজ্ঞান বিষয়ক প্রবন্ধসমূহ এই শ্রেণীতে পড়ে, এবং বঙ্কিমচন্দ্রের বঙ্গদেশের কৃষক, রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ এই শ্রেণীর প্রতিনিধিত্ব করে। মন্ময় বা আত্মনিষ্ঠ প্রবন্ধ। এই প্রবন্ধে লেখকের ব্যক্তিগত দৃষ্টিকোণ, রসানুভূতি, ভাবনা এবং শৈলীগত নৈপুণ্য মুখ্য হয়ে ওঠে। লেখক এখানে তুলনামূলকভাবে স্বাধীনভাবে বিষয়বস্তুকে উপস্থাপন করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পঞ্চভূত বা প্রমোদ চৌধুরীর বীরবলের হালখাতা এই ধারার প্রকৃষ্ট উদাহরণ। বাংলা গদ্যের বিকাশের সঙ্গে প্রবন্ধের যাত্রা শুরু হয় 19 শতকে। রাজা রামমোহন রায় 1772 থেকে 1833 সর্বপ্রথম বাংলা ভাষাকে একটি সুন্দর ও সাবলীল গতি দান করেন এবং সংস্কৃতের দূরহ গিরি শিখর থেকে ভারতীয় দার্শনিক চিন্তাভাবনাকে বাংলার সমতল ভূমিতে সর্বজন বোধগম্য করে তোলার চেষ্টা করেন। তবে প্রবন্ধকে আধুনিক মননশীল সাহিত্যের উচ্চাসনে প্রতিষ্ঠা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1838 থেকে 1894 সাল তার জীবদ্দশা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আধুনিক প্রবন্ধ সাহিত্যের শৈল্পিক ও মননশীল ভিত্তি স্থাপন করেন। তিনি প্রবন্ধকে কেবল তথ্য বা উপদেশ প্রদানের মাধ্যম না রেখে একে গভীর সমালোচনা, ব্যঙ্গ, দর্শন ও সমাজ বিশ্লেষণের হাতিয়ারে পরিণত করেন। তার প্রবন্ধের বৈচিত্র্য ছিল অসাধারণ, যা সাহিত্য, সমাজ, ধর্ম, ইতিহাস এবং বিজ্ঞান পর্যন্ত বিস্তৃত। বঙ্কিমচন্দ্রের গুরুত্বপূর্ণ প্রবন্ধ গ্রন্থগুলির মধ্যে রয়েছে লোকরহস্য 1874 সালে, কমলাকান্তের দপ্তর 1875 সালে, যেখানে ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরা হয়েছে। এছাড়া তিনি বিজ্ঞান রহস্য 1875 সালের, যেটির মাধ্যমে বিজ্ঞানকে বাংলা গদ্যে নিয়ে এসেছেন, এবং কৃষ্ণচরিত 1886 সালে, তার মাধ্যমে ধর্মীয় চরিত্রগুলির ঐতিহাসিক বিশ্লেষণ প্রদান করেছেন। তার প্রবন্ধ সময়ের একটি বৃহৎ সংকলন হলো বিবিধ প্রবন্ধ। প্রথম খণ্ড 1887 সালে এবং দ্বিতীয় খণ্ড 1892 সালে। এই প্রবন্ধ সময়ে প্রাচীন ভারতের জ্ঞান বিজ্ঞান, আর্য জাতির সূক্ষ্ম শিল্প, প্রাচীন ভারতবর্ষের রাজনীতি, জ্ঞান ও সাংখ্য দর্শন নিয়ে বিস্তৃত আলোচনা রয়েছে। তার সাম্য প্রবন্ধ 1879 সালে, সেটি সম্পর্কে কিছু কথা বলা যায়। বঙ্কিমের মননশীলতার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত উদাহরণ হলো সাম্য প্রবন্ধটি। 1879 সালে প্রকাশিত হয়। এই প্রবন্ধে তিনি কৃষক ভ্রূমাধ্যকারী বৈষম্য এবং স্ত্রী পুরুষের সমানাধিকারের পক্ষে জোরালোভাবে সওয়াল করেন। তিনি ঘোষণা করেন যে মনুষ্যে সমানাধিকার বিশিষ্ট, ইহাই সাম্যনীতি। এই প্রবন্ধে বঙ্কিম নারীর অধিকারগত বৈষম্যকে কোনো মতেই সমর্থন করেননি। বঙ্কিম যুক্তির মাধ্যমে দেখান যে স্ত্রী পুরুষের মধ্যে স্বভাবগত বৈষম্য, যেমন পুরুষ বলবান, স্ত্রী অবলা, থাকলেও অধিকারগত বৈষম্য ন্যায়সঙ্গত হতে পারে না। তিনি তুলনামূলক যুক্তি দেন যে ইংরেজ ও বাঙালির মধ্যে প্রকৃতিগত বৈষম্য, ইংরেজ বলবান, বাঙালি দুর্বল থাকা সত্ত্বেও ইংরেজ কর্তৃক বাঙালির অধিকার হরণ ন্যায্য নয়। যদি এই প্রকৃতিগত অধিকার বৈষম্যকে বৈধতা দিত, তবে বাঙালি দাস, ইংরেজ প্রভু, এটিও বিচারসঙ্গত হতো। তিনি পশ্চিমা দার্শনিক জন স্টুয়ার্ট মিলের সাবজেকশন অফ উইমেন 1869 সালের প্রবন্ধ দ্বারা তাত্ত্বিক অনুপ্রেরণা পেয়েছিলেন। এই প্রবন্ধটি প্রকাশিত হওয়ার কয়েক বছর আগে থেকে বঙ্কিমচন্দ্র নারীবাদী আলোচনার জন্ম দেন। এই প্রবন্ধটি ঐতিহাসিক গুরুত্ব অত্যন্ত গভীর। যদিও বঙ্কিম আধুনিক প্রবন্ধের
জন্ম দেন এবং এই প্রবন্ধে চরম সাম্যবাদী অবস্থান গ্রহণ করেন, এটি তৎকালে সামাজিক রক্ষণশীলতার কারণে গৃহীত হয়নি। 1887 সালে তিনি প্রবন্ধ পুস্তকের ভূমিকায় এটিকে পুনর্মুদ্রাঙ্কনের অযোগ্য বিবেচনা করেন এবং বিলুপ্ত করার কথা জানান। এই ঘটনাটি নির্দেশ করে যে 19 শতকের নবজাগরণে মুক্ত চিন্তার বিকাশ ঘটলেও সেই সময়ের সমাজে চরম প্রগতিশীল রাজনৈতিক ও সামাজিক ধারণাগুলি প্রতিষ্ঠা করার পথে তীব্র সামাজিক বাধা বা স্ব-আরোপিত সেন্সরশিপ বিদ্যমান ছিল এবং এটি এই প্রবন্ধ সাহিত্যের মাধ্যমে সামাজিক কাঠামোর পরিবর্তন আনার প্রচেষ্টার একটি উল্লেখযোগ্য উদাহরণ। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, বিজ্ঞান ও দর্শনের প্রবর্তন। এই ধারার আরেকজন অন্যতম প্রাবন্ধিক রামেন্দ্র সুন্দর ত্রিবেদী 1884 থেকে 1919 সাল জীবদ্দশা। মননশীল গদ্যে বিজ্ঞান, দর্শন ও ভাষাতত্ত্বকে নিয়ে আসেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ হল জিজ্ঞাসা 1904 সালে, বিচিত্র জগৎ 1914 সালে এবং শব্দকথা 1917 সালে। তার লেখায় বস্তুনিষ্ঠ আলোচনার প্রতি আগ্রহ প্রতিফলিত হয়। রবীন্দ্র প্রভাব, যে শৈলীগত মননশীলতার নবদিগন্ত হয় 1900 থেকে 1940 সাল। 20 শতকের শুরুতে বাংলা প্রবন্ধ সাহিত্য শৈলী, বিষয়বস্তু এবং মননশীলতার দিক থেকে নূতন দিগন্তে পৌঁছায়। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 থেকে 1941 সাংস্কৃতিক মননের সম্রাট হিসেবে গণ্য হন। রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিম প্রবর্তিত প্রবন্ধ ধারাকে গ্রহণ করে তাকে ব্যাপক সাহিত্য, ধর্ম, দর্শন, রাজনীতি, সমাজনীতি এবং নন্দন তত্ত্বের উচ্চ মার্গে নিয়ে যান। তার প্রবন্ধের মূল ধারা ছিল মৃন্ময়, তবে এর বিষয়বস্তু ছিল দার্শনিকভাবে বস্তুনিষ্ঠ। তার প্রথম প্রবন্ধ গ্রন্থ বিবিধ প্রসঙ্গ প্রকাশিত হয় 1883 সালে। এরপর তিনি প্রকাশ করেন পঞ্চভূত 1897 সালে, যেখানে আত্মনিষ্ঠ শৈলীতে ব্যক্তিগত চিন্তার প্রকাশ ঘটে। অন্যান্য গুরুত্বপূর্ণ গ্রন্থ হলো বিচিত্র প্রবন্ধ 1907 সালে, সাহিত্য 1907 সালে। বঙ্কিম সংস্কৃত কাব্যে যে সৌন্দর্য বিশ্লেষণ শুরু করেছিলেন, রবীন্দ্রনাথ প্রাচীন সাহিত্য গ্রন্থে তার আংশিক প্রভাব লক্ষণীয়। রাজনৈতিক মননের প্রতিফলন, তার কালান্তর 1937 সালে প্রকাশিত, সভ্যতার সংকট 1941 সালে, শেষ বয়সে শেষ দিনের বিশেষ করে উল্লেখযোগ্য রচনা। রবীন্দ্রনাথের প্রবন্ধগুলো শুধু নন্দন তত্ত্ব নিয়েই আলোচনা করেনি, এইগুলি যুগ সংকট নিয়েও গভীরভাবে আলোচনা করেছে, বিশ্লেষণ করেছে। কালান্তর প্রকাশিত হয় 1937 সালে, বিশ্বযুদ্ধের ঘনঘটা এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে। এই গ্রন্থে পশ্চিমা সাম্রাজ্যবাদী সভ্যতার প্রতি রবীন্দ্রনাথের গভীর হতাশা এবং জাতীয়তাবাদী ভাবনার বিবর্তন প্রতিফলিত হয়েছে। এটি বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতীয় মননশীলতার একটি গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া। সভ্যতার সংকট 1941 সালে প্রকাশিত। তিনি উপনিবেশিক শাসনের প্রতি চূড়ান্ত অনাস্থা প্রকাশ করেন, যা মননশীল গদ্যকে সরাসরি রাজনৈতিক মঞ্চে নিয়ে আসে। প্রমোদ চৌধুরী কি করেছেন? 1868 থেকে 1940 সাল অবধি জীবিত ছিলেন। চলিত রীতির প্রবর্তন করেন। প্রমোদ চৌধুরী তার সবুজপত্র পত্রিকার মাধ্যমে 1914 সালে সবুজপত্র প্রকাশিত হয়। পত্রিকার মাধ্যমে বাংলা গদ্যে একটি নূতন বুদ্ধিদীপ্ত শৈলী এবং চলিত রীতির প্রবর্তন করেন, যা বাংলা প্রবন্ধ সাহিত্যের ভাষাকে আমূল পরিবর্তন করে দেয়। তার প্রবন্ধ ছিল তীক্ষ্ণ, শানিত, ব্যঙ্গাত্মক। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল তেল, নুন, লার্কি 1906 সালে, বীরবলের হালকাতা 1917 সালে, নানা কথা 1919 সালে, রায়তের কথা 1919 সালে এবং দুই ইয়ার্কি 1920 সালে। প্রমোদ চৌধুরীর হাত ধরে বাংলা সাহিত্যে বুদ্ধির মুক্তি আন্দোলন ত্বরান্বিত হয়, যেখানে সাহিত্যকে কেবল আবেগ বা রোমান্টিকতার বাহন না রেখে মুক্তি ও মননশীলতার উপর গুরুত্ব দেওয়া হয়। কাজী নজরুল ইসলাম 1899 থেকে 1976, বিদ্রোহী চেতনা রয়েছে। কাজী নজরুল ইসলাম তার প্রবন্ধে প্রথাগত আলোচনার বাইরে গিয়ে সরাসরি রাজনৈতিক ও সামাজিক প্রতিবাদকে কণ্ঠস্বর দিয়েছেন। তার প্রবন্ধগুলো ছিল ব্রিটিশ বিরোধী চেতনা এবং শোষণ মুক্তির তীব্র আকাঙ্ক্ষায় পূর্ণ। তার গুরুত্বপূর্ণ প্রবন্ধ গ্রন্থগুলির মধ্যে হচ্ছে যুগবাণী 1922, রাজবন্দির জবানবন্দি 1923 এবং রুদ্রমঙ্গল 1927 উল্লেখযোগ্য। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন 1880 থেকে 1932, প্রারম্ভিক নারীবাদী সমালোচক। বঙ্কিমচন্দ্র যখন সাম্য প্রবন্ধে পুরুষ দৃষ্টিকোণ থেকে নারীর সমানাধিকারের কথা বলছেন, তার কয়েক বছর পর বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সরাসরি পিতৃতান্ত্রিক সমাজ এবং নারীর শৃঙ্খল নিয়ে সমালোচনা শুরু করেন। রোকেয়া ছিলেন প্রথম মহিলা প্রাবন্ধিক যিনি সামাজিক বিধিনিষেধ এবং পুরুষের আধিপত্যকে চ্যালেঞ্জ করেন। তার প্রবন্ধগ্রন্থ মতিচুর 1904 এবং 1922 সালে দুইটা খণ্ড এবং অবরোধবাসিনী 1931 সালে, নারীর শিক্ষা বঞ্চিত হওয়া, সমাজের কৃত্রিম অবরোধ এবং পুরুষের ভোগ্যপণ্যে পরিণত হওয়ার বিরুদ্ধে তীব্র সমালোচনা হিসেবে
আত্মপ্রকাশ করেছে। তার প্রবন্ধগুলি সমাজ সমালোচনামূলক প্রবন্ধের একটি অপরিহার্য নারীবাদী ধারা তৈরি করে, যা পরবর্তীকালে মননশীল আলোচনাকে প্রভাবিত করে। ভাষাতত্ত্ব বা জাতিসত্তা অনুসন্ধানের অনেকগুলো প্রবন্ধ গ্রন্থ আছে। সেটি 1920 থেকে 1950-এর মধ্যে রচিত, প্রকাশিত। 20 শতকের প্রথমার্ধে মননশীল প্রবন্ধের একটি শক্তিশালী ধারা গবেষণামূলক ও বস্তুনিষ্ঠ আলোচনার দিকে মনোনিবেশ করে, যার প্রধান ক্ষেত্র ছিল ভাষাতত্ত্ব এবং বাঙালির ঐতিহাসিক উৎস অনুসন্ধান। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই ধারার দুই প্রধান স্তম্ভ। সুনীতি কুমার চট্টোপাধ্যায় 1890 থেকে 1970 সাল। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে বাংলা ভাষার ভিত্তি প্রতিষ্ঠা করেন। তার বিশ্বখ্যাত গবেষণা গ্রন্থ দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ODBL 1926 সালে প্রকাশিত হয়। বাংলা ভাষার বৈজ্ঞানিক ভিত্তি প্রতিষ্ঠা করে। বাংলা ভাষার তার অন্যতম গুরুত্বপূর্ণ প্রবন্ধ গ্রন্থ হল বাংলা ভাষাতত্ত্বের ভূমিকা 1929 সালে এবং জাতি সংস্কৃতি সাহিত্য 1938 সালে। তার এই কাজগুলি কেবল উচ্চ শিক্ষায়তনিক গবেষণা ছিল না, এই বৈজ্ঞানিক গবেষণামূলক প্রবন্ধগুলো ছিল ভাষাভিত্তিক বাঙালি জাতীয়তাবাদের মূল তাত্ত্বিক পুঁজি। এই মননশীল গদ্যের মাধ্যমে বাংলা ভাষার ঐতিহাসিক ও বৈজ্ঞানিক ভিত্তি প্রমাণিত হয়, যা পরবর্তীতে ভাষা আন্দোলন ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার প্রধান হাতিয়ার হিসেবে কাজ করে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1885 থেকে 1969 সাল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভাষাতত্ত্বের ক্ষেত্রে একই বস্তুনিষ্ঠ ধারা অনুসরণ করেন। তিনি 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নতুন প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগ দিয়ে ঢাকা কেন্দ্রিক মনন চর্চার প্রাতিষ্ঠানিক ভিত্তি মজবুত করেন। তার গুরুত্বপূর্ণ গবেষণা গ্রন্থগুলো হচ্ছে বাংলা সাহিত্যের কথা 2টা খণ্ড, বাংলা ব্যাকরণ ও বাংলা ভাষার ইতিবৃত্ত। 1920 সালে তিনি আউটলাইন অফ অ্যান হিস্টোরিক্যাল গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ শিরোনামে একটি প্রবন্ধ রচনা করেন, যা ঐতিহাসিক ব্যাকরণ রচনার একটি আদর্শ হিসেবে আজ গণ্য হয়ে থাকে। কাজী মোতাহার হোসেন 1897 থেকে 1981 সাল। মুক্তবুদ্ধির চর্চা। ঢাকা কেন্দ্রিক মননশীলতার আরেকজন অগ্রদূত ছিলেন কাজী মোতাহার হোসেন। তার প্রথম প্রবন্ধের বই সঞ্চরণ কিংবা কাজী নজরুল ইসলামের উপর গ্রন্থগুলো অবশ্যই স্মরণ করতে হবে, প্রকাশিত হয়েছিল 1937 সালে। এই গ্রন্থে লিবারেল দৃষ্টিভঙ্গি প্রাধান্য পায়, যেখানে সাহিত্যে উন্নত ও বিকশিত মনের প্রকাশ এবং দাসের মধ্যে তার সঞ্চালিত হওয়ার আকাঙ্ক্ষা ছিল মুখ্য। সঞ্চরণ বিজ্ঞান চর্চার আকাঙ্ক্ষা এবং ধর্মে মুক্তবুদ্ধির আলোচনাকে উৎসাহিত করে, যা ঢাকা কেন্দ্রিক প্রগতিশীল মননশীলতার একটি প্রাথমিক দলিল। তাহলে কাজী মোতাহার হোসেন মুক্তবুদ্ধির চর্চা আপনাদের ভূমিকা পালন করেন। এরপরে দেশভাগের পরে যে প্রবন্ধের বিষয়বস্তু ভিন্ন ধারায় প্রবাহিত হয় 1947 সাল থেকে আমরা সেটি লক্ষ্য করব। 1947 সালে দেশভাগের ফলে বাংলা প্রবন্ধ সাহিত্য পূর্ব পাকিস্তান বা পরবর্তীতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ এই দুটি স্বতন্ত্র ভৌগোলিক এলাকায় ভিন্ন ধারায় বিকশিত হতে শুরু করে। ঢাকা উচ্চশিক্ষা এবং মনন চর্চার কেন্দ্রে পরিণত হয়। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরে বাঙালি মুসলমান সমাজে আত্মসন্ধানের সত্তা সন্ধানের প্রবণতা বৃদ্ধি পায়। দেশভাগের প্রবন্ধের ধারাকে চাহিদা অনুযায়ী 3টি মূল ভাগে বিন্যস্ত করে বিশ্লেষণ করা যায়। 1. সাহিত্য ঐতিহ্য মননশীল প্রাবন্ধিকদের ধারা। এই ধারার প্রাবন্ধিকরা ইতিহাস, সংস্কৃতি এবং মুক্তবুদ্ধির চর্চার মাধ্যমে জাতিসত্তার উৎস অনুসন্ধান করেন। ডক্টর আহমেদ শরীফ 1920 থেকে 1999। তিনি ছিলেন বাংলা সাহিত্যের ইতিহাস ও সংস্কৃতির একজন প্রধান মননশীল সমালোচক। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল বিচিত্র চিন্তা 1968 সালে, স্বদেশ অন্বেষণ 1970, জীবনের সমাজের সাহিত্যে 1970। তার রচনায় ঐতিহাসিক প্রত্যুত্তর এবং বাতিসের মধ্যে সত্যকে আবিষ্কার ও কর্মের করার প্রেরণা সঞ্চারিত হয়েছে। তার বহু গ্রন্থ আছে, তার কয়েকটি নাম এখানে আমি বললাম। বাঙালি ও বাংলা সাহিত্য উল্লেখযোগ্য গ্রন্থ ডক্টর আহমেদ শরীফ। ডক্টর আনিসুজ্জামান 1939 থেকে 2020 সাল। তার গবেষণামূলক গ্রন্থ মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য 1757 থেকে 1918 সালের এই পর্বের গবেষণা। বাংলাভাষী মুসলিম সমাজের বুদ্ধিভিত্তিক বিকাশের ঐতিহাসিক প্রেক্ষাপট উন্মোচন করেছেন। তিনি দেখিয়েছেন কিভাবে বাংলাভাষী মুসলিম বিদ্যুৎ সমাজ যে বিকাশ ঘটেছিল, সেখানে উর্দুভাষী মুসলিম সমাজের প্রতাপের মধ্যেই এই বিকাশটি ত্বরান্বিত হয়েছিল। এই গবেষণাটি জ্ঞানতাত্ত্বিক বিকাশকে পূর্ণাঙ্গ করে তোলার অভিযাত্রা একটি দৃঢ় দৃষ্টিভঙ্গি প্রদান করে। ডক্টর আনিসুজ্জামানের আরও অনেকগুলো গ্রন্থ রয়েছে, জীবনস্মৃতি রয়েছে, 71 নিয়ে তার গ্রন্থ রয়েছে।
সাহিত্য নিয়েও আছে, রবীন্দ্রনাথ নিয়ে আলাদা প্রকাশনা আছে, সম্পাদনা করেছেন। প্রগতিশীল সমাজ সমালোচনামূলক প্রাবন্ধিকগণ এই ধারার লেখকরা মূলত মার্ক্সীয় দৃষ্টিকোণ ও শ্রেণীদ্বন্দ্ব বিশ্লেষণের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের আভ্যন্তরীণ সংকটগুলো উন্মোচন করেছেন। যেমন বদরুদ্দিন অমর 1931 থেকে 2021, তিনি 1931 সালে জন্ম বদরুদ্দিন অমর। তিনি বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংকটকে মার্ক্সবাদী তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন। তার প্রভাবশালী প্রবন্ধ গ্রন্থগুলির মধ্যে সাম্প্রদায়িকতা 1966 সালে, সংস্কৃতির সংকট 1967 সালে এবং সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা 1968 সালে। সংস্কৃতির সংকট গ্রন্থে তিনি পূর্ব পাকিস্তানের মধ্যবিত্ত সমাজের সাংস্কৃতিক দ্বিধা ও সাম্প্রদায়িকতার উৎস অনুসন্ধান করেছেন, যা ছিল সেই সময়ের বুদ্ধিভিত্তিক আলোচনার অন্যতম প্রধান গ্রন্থ। সিরাজুল ইসলাম চৌধুরী 1936 সালে জন্ম। তিনি একজন প্রখ্যাত সমাজ সমালোচক, যিনি দীর্ঘদিন গাছপাথর নামে দৈনিক সংবাদ পত্রিকায় সামাজিক ও রাজনৈতিক বিষয়ে প্রতিবেদন লিখেছেন, কলাম লিখেছেন। তার প্রবন্ধের প্রধান উদ্দেশ্য হল বাঙালি জাতীয়তাবাদের মূল কাঠামোতে নিহিত বৈষম্য ও শ্রেণী বিভাজনকে চিহ্নিত করা। তার উল্লেখযোগ্য গ্রন্থ জাতীয়তাবাদ ও অন্যান্য 2000 সালে প্রকাশিত। তিনি দৃঢ়ভাবে বিশ্লেষণ করেছেন যে জাতীয়তাবাদী চেতনার বিকাশের আড়ালে জাতি গঠনের পরিবর্তে মূলত শ্রেণী গঠনের কাজটাই ঘটেছে, যা রাষ্ট্র ও রাজনীতির ভূমিকার একটি কঠোর সমালোচনা। আবুল মনসুর আহমেদ 1898 থেকে 1979 সাল পর্যন্ত জীবিত ছিলেন। যদিও তিনি ব্যঙ্গাত্মক প্রবন্ধ গ্রন্থ আয়নার জন্য পরিচিত, তার আত্মজীবনী গ্রন্থ আমার দেখা রাজনীতির 50 বছর রাজনীতি ও সমাজের এক গভীর বিশ্লেষণমূলক দলিল। তৃতীয়ত, আধুনিক ও সমসাময়িক প্রাবন্ধিকগণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বাংলা প্রবন্ধে। এই ধারার প্রাবন্ধিকরা জাতিসত্তা, জেন্ডার বৈষম্য, ব্যক্তির স্বাধীনতা এবং নতুন বুদ্ধিভিত্তিক বিন্যাস নিয়ে মৌলিক প্রশ্ন উত্থাপন করেছেন। যেমন সর্দার ফজলুল করিম 1925 থেকে 2011, তিনি বাঙালি মননশীল গদ্যে পশ্চিমা দর্শন, বিশেষত ক্লাসিক্যাল গ্রিক চিন্তাধারাকে প্রাঞ্জল ভাষায় তুলে ধরেছেন। তার দর্শন কোষ এবং প্লেটোর রিপাবলিক অনুবাদ, যেটি দার্শনিক প্রবন্ধসমূহ রচনা করে। হুমায়ুন আজাদ 1947 থেকে 2004, তিনি ছিলেন তীব্রভাবে প্রথাবিরোধী ও সমাজ সমালোচনামূলক প্রাবন্ধিক। তার উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে রয়েছে নারী এবং আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম। নারী গ্রন্থে তিনি পিতৃতান্ত্রিক কাঠামোর ঐতিহাসিক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করেছেন, যা সমাজের প্রচলিত ধারণার বিরুদ্ধে একটি তীব্র চ্যালেঞ্জ ছুড়ে দেয়। তার ভাষাতত্ত্ব নিয়ে গ্রন্থগুলো উল্লেখযোগ্যভাবে আমাদের সমাজ এবং সংস্কৃতি এবং সাহিত্যে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে। মননশীল প্রবন্ধের বিতর্কিত প্রভাব ও ফল সম্পর্কে কিছু কথা এখানে বলা যায়। স্বাধীনতা উত্তর 71 পরবর্তী এই ঘটনাগুলো। স্বাধীনতা উত্তর বাংলাদেশের প্রবন্ধ সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো জাতির মনস্তাত্ত্বিক ও কাঠামোগত দুর্বলতা চিহ্নিত করা, যার প্রধান উদাহরণ আহমেদ ছফার কাজ। তার বাঙালি মুসলমানের মন 1981 সালে প্রকাশিত। তার তাই সে সম্পর্কে দু এক কথা বলা যায়। আহমেদ ছফা 1943 থেকে 2001 সালে ছিলেন বাংলাদেশের অন্যতম মৌলিক ও প্রশ্ন উদ্রেককারী প্রাবন্ধিক। তার প্রবন্ধগুলির কেন্দ্রে ছিল বাঙালি মুসলমান, ভাষা আন্দোলন এবং স্বাধীনতা যুদ্ধের দীপ্ত উপস্থিতি। তার দুটি প্রধান প্রভাবশালী প্রবন্ধগ্রন্থ হলো বুদ্ধিভিত্তির নতুন বিন্যাস 1972 সালে এবং বাঙালি মুসলমানের মন 1981 সালে। সমালোচকদের মতে বুদ্ধিভিত্তির নতুন বিন্যাস তার সর্বশ্রেষ্ঠ প্রবন্ধ হলেও বাঙালি মুসলমানের মন সর্বাধিক আলোড়িত ও বিতর্কিত। প্রবন্ধের মূল বক্তব্য মনস্তাত্ত্বিক রোগ নির্ণয়। এই প্রবন্ধে আহমেদ ছফা বাঙালি মুসলমান সমাজের মানসিকতা বিশ্লেষণ করে তাদের দোদুল্যমানতা, সিদ্ধান্তহীনতা, কাণ্ডজ্ঞান ও বিচার বিবেচনা বোধের অপ্রতুলতাকে চিহ্নিত করেছেন। তিনি উল্লেখ করেন যে বাঙালি মুসলমানের মন স্থির চিত্তের নয়, তারা পরনির্ভরশীল, নতুন চিন্তার অনাগ্রহী এবং প্রাগৈতিহাসিক যুগের আদিম কৃষি ভিত্তিক কৌম সমাজের মনন আঁকড়ে রয়েছে। স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে জাতিগত মুক্তি লাভ সত্ত্বেও সমাজের অভ্যন্তরে যে মননশীল স্থবিরতা রয়ে গিয়েছিল, সেই স্বপ্নভঙ্গের পরিস্থিতিতে আহমেদ ছফা জাতীয় মনস্তত্ত্বের গভীর ঐতিহাসিক ও সামাজিক কারণ অনুসন্ধান করেছেন। তিনি মনে করেন বাঙালির আত্মপরিচয় উদ্ঘাটনের স্বার্থে বাঙালি মুসলমানের পরিচয় উদ্ঘাটন করা আবশ্যক। এই মননশীল প্রবন্ধের জন্ম হয়েছিল এই বিশ্বাস থেকে যে বাঙালি মুসলমান সমাজকে অন না করলে নিজেকে ভিন্ন একটি কালচারে গ্রাফট করা হয়।
এই প্রবন্ধে আহমেদ ছফা যখন বাঙালি মুসলমানের একটি বৃহৎ অংশকে নিম্নবর্ণের হিন্দু থেকে উদ্ভূত ও অনার্য সংস্কৃতির উত্তরাধিকারী বলে মত দেন, তখন এটি নৃতাত্ত্বিক বিতর্কে জন্ম দেয়। যদিও এই নৃতাত্ত্বিক তথ্যের ভিত্তি নিয়ে প্রশ্ন তোলা হয়, আহমেদ ছফার মূল উদ্দেশ্য ছিল নৃতাত্ত্বিক বিচার নয়, বরং সামাজিক ও অর্থনৈতিক শ্রেণী বিভেদের মধ্যে নিহিত মনস্তাত্ত্বিক সমস্যার কারণ অনুসন্ধান করা। এই প্রবন্ধে স্বাধীনতার পরবর্তীকালে বাঙালি জাতিসত্তার আত্মসমালোচনামূলক প্রবণতাকে তীব্রভাবে উস্কে দেয়। অন্যান্য মন্ময় প্রবন্ধিক সৈয়দ মুস্তফা আলী 1904 থেকে 1974 তার মননশীল রচনায় বা মননধর্মী রচনায় প্রবন্ধ সাহিত্যকে আরো উপভোগ্য করে তোলে। তার পঞ্চতন্ত্র 1952 সালে বা 1959 সালে, বা তার চাচা কাহিনী 1952 সালে ভ্রমণ, সংস্কৃতি ও রসাত্মক মন্তব্যের মাধ্যমে মননশীলতাকে জনপ্রিয় করে তোলে। বুদ্ধদেব বসু 1908 থেকে 1974, তার কালের পুতন 1946 সালে, সাহিত্য চর্চা 1954 সালে গ্রন্থের মাধ্যমে বিশুদ্ধ নন্দত্ব সাহিত্য সমালোচনায় অবদান রেখেছেন। সামগ্রিক যে এই প্রবন্ধ সাহিত্যের পরিচয়টি এখানে উপস্থাপন করা হলো, তার আরো কয়েকটি গ্রন্থের নাম এইভাবে যদি আমরা ক্রমান্বয়ে বলে যাই, তাহলে সেটি একটি তালিকা হতে পারে। সেগুলো আমরা এখানে বললাম না। এরপরেও সলিমুল্লাহ খান, যেটি হচ্ছে বর্তমান পরিস্থিতিতে প্রাবন্ধিক এবং ব্যতিক্রমী প্রাবন্ধিক, তিনি 2024 সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন। এবং আরও অনেক প্রাবন্ধিক আছে, গবেষক রয়েছেন, তাদের কথা আমরা ক্রমান্বয়ে আলোচনা করব পরবর্তী এপিসোডে। বাংলা প্রবন্ধ সাহিত্যের ইতিহাসটি মননশীলতার একটি কালানুক্রমিক বিবর্তনকে স্পষ্ট করে তোলে, যা 19 শতকে শিক্ষা ও সামাজিক সংস্কারের প্রয়োজনীয়তা থেকে শুরু হয়ে 20 শতকে রাজনৈতিক ও সাংস্কৃতিক আত্ম অনুসন্ধানের চূড়ায় পৌঁছায়। প্রবন্ধের ধারাটি ছিল মননশীলতার আন্তঃসম্পর্ক ও প্রগতিশীলতার বিস্তার হয়েছিল। প্রবন্ধের ধারাটি ছিল মূলত প্রগতিশীল, পরস্পর সংযুক্ত। বঙ্কিমচন্দ্রের সাম্য প্রবন্ধে জন স্টুয়ার্ট মিলের প্রভাবে নারীর অধিকারগত বৈষম্য নিয়ে যে প্রশ্ন উত্থাপিত হয়েছিল, তা পরবর্তীতে বেগম রোকেয়ার মতো নারী প্রাবন্ধিকের লেখায় প্রত্যক্ষ নারীবাদী সমালোচনায় রূপ নেয়। এই একইভাবে ভাষাতাত্ত্বিকদের শহীদুল্লাহ এবং সুনীতি কুমার বস্তুনিষ্ঠ গবেষণা ভাষা ভিত্তিক জাতীয়তাবাদের তাত্ত্বিক পুঁজি হিসেবে কাজ করে, যা পরবর্তীতে বদরুদ্দিন অমরের মতো লেখকদের সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা এবং সংকটের মার্ক্সীয় বিশ্লেষণে সহায়ক হয়। এই ধারা প্রবন্ধকে কেবল সাহিত্য নয়, বরং জাতি গঠনের প্রক্রিয়ায় নিয়ামক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিতর্কিত প্রবন্ধের অপরিহার্যতাও ছিল। বাংলা মননশীল গদ্যের গতিপথে দেখা যায় যে সবচেয়ে প্রভাবশালী কাজগুলো প্রায়শই বিতর্কিত হয়েছে। বঙ্কিমের সাম্য প্রবন্ধের প্রত্যাহারের কারণটি প্রমাণ করে যে সামাজিক রক্ষণশীলতা মুক্ত চিন্তার বিকাশে কিভাবে চাপ সৃষ্টি করে। আবার আহমেদ ছফার বাঙালি মুসলমানের মন প্রবন্ধটি স্বাধীনতা পরবর্তী বাঙালি বুদ্ধিজীবী সমাজে আত্মসমালোচনার প্রয়োজনীয়তা সৃষ্টি করে। এই বিতর্কিত প্রবন্ধগুলি যুগান্তকারী দলিল, যা সমাজের স্থিতাবস্থার সীমানা এবং সেই সময়ের বুদ্ধিভিত্তিক সাহসকে নির্দেশ করে। তবে 1926 সালে শিক্ষা পত্রিকা প্রকাশিত হয়, সেটিও মনে রাখতে হবে। আবুল হোসেনরা যে আন্দোলন করেছিলেন, কাজী মোতাহার হোসেনরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, ঢাকা কেন্দ্রিক, সেটিকেও আমাদের মুক্ত বুদ্ধির চর্চায় প্রবন্ধের যে সহায়ক হয়ে উঠেছিল, সেটিও মনে রাখতে হবে। মননশীল চরিত্রগত পরিবর্তন। দেশভাগের পূর্বে প্রবন্ধের প্রধান ঝোঁক ছিল জাতীয় সংহতি, সাহিত্য ও ভাষার বৈজ্ঞানিক ভিত্তি নির্মাণ, যেমন ODBL একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ ছিল। কিন্তু স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের প্রবন্ধের চরিত্র পরিবর্তিত হয়। স্বাধীন দেশের অর্থনৈতিক বৈষম্য ও রাজনৈতিক বিশৃঙ্খলা বুদ্ধিজীবীদের মধ্যে হতাশা সৃষ্টি করে, যার ফলস্বরূপ প্রবন্ধে রোগ নির্ণয়মূলক এবং শ্রেণী বিশ্লেষণমূলক প্রবণতা বৃদ্ধি পায়। সিরাজুল ইসলাম চৌধুরী এবং বদরুদ্দিন অমর সামাজিক কাঠামোকে বিশ্লেষণ করেন, আর আহমেদ ছফা বা সলিমুল্লাহ খানরা জাতিগত মনস্তাত্ত্বিক দুর্বলতাকে তীব্রভাবে আক্রমণ করেন, যা মননশীল গদ্যের একটি নতুন উদ্দেশ্য তৈরি করে। তা হলো সামাজিক এবং মনস্তাত্ত্বিক সংকটকে নির্মমভাবে উন্মোচন করা। তাহলে প্রবন্ধের যে ধারা স্বাধীনতার পূর্বে এবং স্বাধীনতার পরে, তার একটি সম্পূর্ণভাবে সংক্ষিপ্তভাবে সেটির আউটলাইনটি এখানে আমরা বক্তব্যে উপস্থাপন করলাম। দ্বিতীয় পর্বে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ধন্যবাদ সকলকে।